নমস্কার, আমি সৌম্য বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খোলা মনে। প্রায় 40 বছর ধরে যিনি এই রাজ্যের বিধায়ক এবং যিনি সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকে আছেন, রাজনীতিতে ব্যালেন্সিং ফ্যাক্টর হিসেবে কাজ করছেন, সেই সদ্য প্রাক্তন হওয়া মেয়র সুব্রত মুখোপাধ্যায় আজকে আমাদের অতিথি। নমস্কার সুব্রত দা, আপনি আবার নতুনভাবে বলা যেতে পারে নিজেকে প্রাসঙ্গিক করে তুলেছেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে চলে এসে। এটা কি একেবারেই অবধারিত ছিল? না, প্রথম থেকে যখন শুরু করেছিলাম এটা অবধারিত ছিল না, কিন্তু গত 5 বছরের অভিজ্ঞতায় সেটা অবধারিত হয়ে দাঁড়ায়। এটা একটা ব্যবহারিক অভিজ্ঞতার মধ্যে থেকেই হয়েছে। এটা এমন বললে ভুল হবে যে একটা পরিকল্পনা করে কিছু করেছি, পরিস্থিতির মধ্যে দিয়ে এটা অভ্যুত্থান বলা যেতে পারে এক কথায়। না, কিন্তু এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান আপনি কংগ্রেস ছাড়লেন, কংগ্রেস ছেড়ে আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একটা রাজনৈতিক অঙ্ক কষে। তারপরে 5 বছরের ভেতরে এমন কি ঘটলো যাতে সেই রাজনৈতিক অঙ্কটা একেবারে ওলটপালট করে দিয়ে আপনি আবার ঘরের ছেলে ঘরে ফিরলেন? না দেখো, আমি যখন কংগ্রেস ছেড়ে দিই তখন আমার একটা সমস্ত পরিস্থিতি যদি ব্যাখ্যা করো তাহলে এমন একটা সিচুয়েশান সিপিএম বিরোধী মানুষের মধ্যে হয়েছিল যে মমতার পাশে গিয়ে দাঁড়াও, এটা ডিম্যান্ড অফ দি পিপল, যাতে মমতা সাবস্টিটিউট অফ দি জ্যোতি বসু হতে পারে। তাহলে এখন মমতা ছাড়ো, এটাও কি ডিমান্ড অফ দ্য পিপল? প্রায় তাই, তবে তার সঙ্গে প্রায় তাই এই কারণে যে তখন যতটা প্রো পিপল ডিম্যান্ড ছিল অতটা নয়, কিন্তু ওটাও প্রাসঙ্গিক। গত 5 বছর 6 বছর মমতার সঙ্গে মমতার রাজনীতি করে দেখলাম, আমার অভিজ্ঞতা যে এটা ঠিক রাজনীতি নয়, এটা একটা অন্য কিছু, বাট নট পলিটিক্স। অন্য কিছুটা কি? এটা অরাজনৈতিক জোটকে রাজনৈতিক দল বলে চালানো হচ্ছে, যেটা কোনো রাজনৈতিক কোনো ব্যক্তিত্বকে স্যাটিসফাই করতে পারে না। 5 বছর আগের মমতা এবং এই 5 বছর পরের মমতা, যে মমতা আপনাকে আকর্ষণ করেছিলেন নিয়ে যাওয়ার জন্য আজকে কংগ্রেস ছেড়ে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, তখন মমতা আকর্ষণ করেছিল মানে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল এবং মানুষের মধ্যে ধারণা হয়েছিল যে মমতা ব্যানার্জি বিকল্প সিপিএমের এবং পার্টিকুলারলি জ্যোতি বসুর। সেই ভিত্তিতে যখন আমি গিয়ে জয়েন করলাম এবং 5 বছর কাজ করলাম তখন দেখলাম এটা আদৌ নয়। তাহলে সিপিএমের বিকল্প আজকের তারিখে কি? এই আপনি জয়েন করেছেন বেশ কিছু দিন। আমি মনে করি যে সব কংগ্রেস বিরোধী দলগুলো একজোট হলে বিকল্প, এককভাবে বিকল্প এখনই কেউ নেই। এটা কি এই মুহূর্তে আপনার একবারও মনে হচ্ছে না যে এটা একটা ওই অক্সিমোরন, কিংবা অন্যভাবে বলতে গেলে সোনার পাথর বাটি, যেটা কখনোই সম্ভব নয়? সম্ভব, ইট ইজ পসিবল। আমাদের অভিজ্ঞতায় কি কোনোদিন কি তুমি ভেবেছিলে যে স্ট্যালিন এবং চার্চিল এক হবে দ্বিতীয় বিশ্বের যুদ্ধে? বাট হয়েছে এবং হিটলার হেরেছে। কোনোদিন কি ভেবেছিলে তুমি সিপিএম এবং বিজেপি তদানীন্তন জনসংঘ তারা একই লড়াই করবে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে? হয়েছে। তার মানে সো নাথিং ইম্পসিবল পার্টি পলিটিক্সে, এবং এটা তো ইম্পসিবল নয়, কারণ সিপিএম বিরোধী লোকেরা চাইছে যে সিপিএম বিরোধী সব সংগঠন এক হয়ে একটা নির্বাচন সমঝোতা করে তারা কাজ করুক। এটা পসিবল আমি মনে করি। কিন্তু এখন আপনি যে এই যে কংগ্রেসে চলে এলেন, কারণ এককভাবে কেউ নেই বলে আপনি কংগ্রেসে চলে এলেন, কংগ্রেসের সঙ্গে আপনি একেবারে উদ্বাহু এইভাবে আপনাকে বুকে জড়িয়ে তো সকলে নিচ্ছে না। কংগ্রেসের রাজনীতিতেই কেউ নেয় না, রাজনীতিতেই নেয় না। সেই রাজনীতি কেন, তোমার প্রফেশনেও কেউ নেয় না। সবই তোমাকে এখন একটা হলো গিয়ে লড়াই করে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে এবং টিকে থাকতে হবে। ধরনের লড়াই, এবং এই লড়াইয়ের আমি যখন কংগ্রেস থেকে তৃণমূলে এলাম তখনও তো আমি নতুন নয়, মানে তৃণমূলের নতুন নয়, সেখানেও তো আমাকে সংগ্রাম করেই ভেতরে জায়গা করে নিতে হয়েছিল। এখন তো নতুনভাবে তো আপনি এই যে কংগ্রেসে এলেন, কীরকম ধরনের আপনার বিরোধিতাটা আপনি পাচ্ছেন? কংগ্রেস আমি কংগ্রেস টানা 35 বছর করেছি, কাজেই সেদিক থেকে কংগ্রেস আমার কাছে নতুন নয়, কংগ্রেসই আমার কাছে নতুন নয়। এই যে 5 বছর আপনি মমতার ঘর করলেন, আপনার প্রাপ্তির ঘর কতটা, আর আপনার লোকসানের ঘরেই বা কতটা থেকে গেল, কতটা জমা পড়ল? প্রাপ্তি শুধুমাত্র ওর দল থেকে মেয়র নির্বাচিত হয়ে কলকাতার 1 কোটি মানুষের পরিষেবা পৌঁছে দেবার কাজ করার একটা সুযোগ, সেটা প্রাপ্তি।
এবং আর- এটা খুব স্যাটিসফাইং আপনার কাছে। হ্যাঁ নিশ্চয়ই, কারণ মানুষ এটা নিশ্চয়ই খুব ভালো লাগে। সুব্রত মুখার্জির মতন এরকম মেয়র হয়নি, এত কাজ কেউ করেনি যে না, আমি খুব সিনসিয়ারলি ডেডিকেটেডলি, মানে আমার কম ক্যাপাসিটি দিয়ে, আমি নেতাজি সুভাষচন্দ্র বোস নই, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নই, কিন্তু আমি সুব্রত মুখার্জি হিসেবে আমার নিষ্ঠার কোনো ত্রুটি আমি রাখতে চাইনি এবং কোনো কম্প্রোমাইজ করিনি, এবং মানুষ সেটুকুনি আশীর্বাদ আমাকে করেছে, এটুকুনি প্রাপ্তি। আর লস হলো রাজনৈতিক জীবন থেকে 5টা বছর নষ্ট হওয়া। এই রাজনীতি না পাওয়া মমতার দলের, এটা একটা আমার রাজনৈতিক আমি নিজে যেটা দাবি করি যে রাজনৈতিক মানুষ, সেটা মনে করি এটা একটু ব্যাখ্যা করুন, এটা আপনি কি বলতে চাইছেন? কি মূল রাজনীতি থেকে দূরে সরে এসে অরাজনৈতিক জায়গায় থেকে রাজনীতির নাম করে 5 বছর কাটানো, এটা আমার লস। এটা যে অরাজনৈতিক জায়গা, আপনার শব্দ ধার করে যদি বলা হয়, এটা যে অরাজনৈতিক সেটা বুঝতে জায়গা, সেটা পারেনি। আপনি বুঝতে পারেননি? না, সেটা বুঝতে পারাই যায় না। যেমন তুমি বিয়ে করার আগে তো তোমার বউ জানতো না যে তুমি কত ভালো বর হবে, অথবা বউকে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারবে কিনা, এটা বিয়ের পরেই হয়ে যায়। তো এগুলো চলার পথে চলতে চলতে বোঝা গেছে যে এটা রাজনৈতিক দল নয়, অথবা আমার রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিচার বিশ্লেষণে মনে হয়েছে। এই অভিমতটা আবার পাল্টে যাবে না তো আরো 5 বছর পরে? না, এই জীবনের পাল্টাবার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা কারণ নেই। আমার নিজের ব্যাখ্যা হলো ওটার অস্তিত্বই এই নির্বাচনের পরে বিপন্ন হয়ে যাবে। কিন্তু আপনার সেই পুরনো দলের এখন তো অনেকেই তো তারা চাইছেন যে মমতাও আপনার মতন ঘরে ফিরুন, তো সেখানে না, আবার কেউই একটা চায় না। অরাজনৈতিক আমার মনে হয় না কেউ চায়। যারা চাইছে তারা হলো নির্বাচনী সমঝোতা চায়, যে নির্বাচনটা একসঙ্গে থেকে সেক্ষেত্রেও তো বলা যেতে পারে একজন অরাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে নির্বাচনী সমঝোতা। অনেক যুগে যুগে অরাজনৈতিক ব্যক্তিত্ব নির্বাচনীতে খুব সমঝোতাতে সমঝোতা এবং পৌঁছেছে। উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে ফেলেছে। তো এক্ষেত্রেও সেটা হতে পারে। এক্ষেত্রে সেরকমই। তো আপনি কি তার একজন ইনস্ট্রুমেন্ট হবেন? না, আমি তো নিজের ফিলোসফিতে মনে করি যে মহাজোটে বিশ্বাস করি। আমি ইতিহাসের ছাত্র হিসেবে বারে বারে বলতে চেয়েছি যে মহাজোট বা মহাজোটের একটা অপরিসীম ক্ষমতা আছে। সিপিএম একটা সাংঘাতিক ক্ষমতা দখল করে আছে, এটাকে যদি ভাঙতে হয় তাহলে এর বিকল্প আজ পর্যন্ত কেউ গ্রহণযোগ্য তত্ত্ব বলতে পারেনি। আমি কিন্তু ধারাবাহিকভাবে বলতে পারি যে জোট বা মহাজোটের ক্ষমতা কত সাংঘাতিক হতে পারে। না, ঠিক আছে, এবং এই বিশ্বাস নিয়েই আমি আছি যে ছোট হোক অথবা মমতার মতন বেশি হোক, সবাই সিপিএম বিরোধিতা করার জন্য একজোট হওয়া। সবই ঠিক আছে, কিন্তু এই যে আপনাকে কেন্দ্র করে যে রাজনৈতিক শব্দটা তৈরি করে দিয়েছিলেন একসময় মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি তো সেটাকেই আবার প্রমাণ করে দিলেন যে উনি যে অভিযোগটা করছিলেন সেই অভিযোগটাই ঠিক, কিরম? যে আপনি বা সিপিএম এর সুবিধা করে দিচ্ছেন। সিপিএম এর সুবিধা তো সেই দিক থেকে ও বললে তো হবে না, সে তো মমতা ব্যানার্জি করে দিল। যেমন এবার এই যে পুরসভাটা চলে গেল, ও যদি কংগ্রেসের সাথে অ্যাডজাস্ট করতো তাহলে আমি এখনও শিওর যে পুরসভা ওর থাকতো, ওরই মেয়র হতো। ও কাকে মেয়র আপনি করবে হতেন বা অন্য কেউ হতো, যে কেউ হতে পারতো। কিন্তু আমি মনে করি যে সিম্পল মমতা ব্যানার্জি জোট করলো না এই একটি কারণে ভোটটা হাতছাড়া হয়ে গেল। তাতে ক্ষতি তো সব থেকে বেশি আপনারই হলো। না, আমি কিন্তু ডিটারমিন্ড, আমার ক্ষতি অথবা তাৎক্ষণিক কোনো একটা পক্ষে বিপক্ষে আমি বদার করি না। আমি মনে করি যে সিপিএম বিরোধিতা করতে গেলে আজকে অনেক জায়গায় অনেক স্যাক্রিফাইস করেও এই তত্ত্বটাকে তুলে ধরতে হবে মহাজোটের। কোনোদিন হবে বলে আমার মনে হয় না, তার কারণ এত ডাইভার্জেন্ট আমি বিষয় সমস্ত রয়েছে। মানুষ থেকেও শিখবে এবং আমি বিশ্বাস করি হবেই, সেটা তো সময় বলতে পারবে। কিন্তু আর এবারে যদি না হয় তাহলে যে শিক্ষা নেবে তাতে পরের বারে হবেই। এখন এটা একটা বিশাল ব্যাপার, অনেক দিনকার একটা অনেক দিন চলছে, পুরো একদিন পৃথিবী ধ্বংস হবে, এটা কেউ বলতেই পারে। অনেক দিন পরে তো বাংলা কংগ্রেসকে সঙ্গে নিয়ে সিপিএম কংগ্রেসকে সরিয়েছে। অনেক দিন পরে, প্রায় 50 বছর পরে দিল্লিতে ইন্দিরা গান্ধীর কংগ্রেসকে হারিয়েছে, তো এই জোট করেই, তো 50 বছর পরেই হয়েছে। হ্যাঁ, কোনো একদিন হবে সে ব্যাপারে আপনি আশাবাদী হতে পারেন, কিন্তু আপনার স্যাটিসফ্যাকশন হবে না, ধরুন হতেই হবে, হতেই হবে, মানে বাই নেচার হতেই হবে। আমি না চাইলেও আমি আন্ডার কম্পালশন একদিন করবো। মমতা ব্যানার্জি না চাইলেও তাকে একদিন আন্ডার কম্পালশন করতে হবে। আচ্ছা, আপনি তো রাজ্যে মন্ত্রী হয়েছেন, আপনি পুরসভার নির্বাচিত মেয়র হয়েছেন, 5 বছর সাফল্যের সঙ্গে আছেন। দুটোর ভেতরে পার্থক্যটা কোনটা, আর কোনটা আপনার কাছে স্যাটিসফ্যাকশন বেশি আপনাকে সন্তুষ্ট দিয়ে করেছে? দেখো, যখন আমি মন্ত্রী ছিলাম
যদিও 5টা দপ্তরের মন্ত্রী ছিলাম, হোম মিনিস্টার ছিলাম স্টেটের, কিন্তু আমি তো মুখ্যমন্ত্রী ছিলাম না, আমার ওপরে মুখ্যমন্ত্রী ছিলেন এবং স্বভাবতই মূল দায়িত্বটা তার ছিল ভালো মন্দের। মেয়রের ক্ষেত্রে সেই দিক থেকে অনেক চ্যালেঞ্জিং জব। 24 ঘন্টা কাজ, একটা শহরের 1 কোটি মানুষের ভালো মন্দর টোটাল দায়িত্ব থাকে। স্বভাবতই চ্যালেঞ্জিং জব হিসাবে আই এম মোর স্যাটিসফাইড উইথ মেয়রস জব। এবং আপনি যে কাজগুলো করতে পারেননি, যে কাজগুলো অধরা থেকে গেল, সেই কাজগুলো করার আপনি কি আশা করেন যে বর্তমানে যিনি মেয়র হয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি আপনার ওই অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবেন? না, কিছু কিছু অসমাপ্ত কাজ তো ওনাকে করতেই হবে। আর বিকজ অর্ধেকটা হয়েছে যেসব কাজ, সেগুলো তো করতেই হবে। কিন্তু যেগুলো করা উচিত আমার পরিকল্পনায় ছিল ইত্যাদি, সেগুলো আমি অত ঘনিষ্ঠভাবে বিকাশবাবুর সাথে মিশিনি। যদি দূর থেকে যেটুকুনি দেখেছি বা শুনছি, তাতে মনে হয় উনি করবেন। তবে ওনার একটাই বাধা, সেটা হলো গিয়ে পার্টির লাগাম। এর ঊর্ধ্বে কতটা উঠতে পারবেন কিন্তু ধরুন এই যদি কোনো মেয়র ন্যারো সংকীর্ণ এই পার্টি পলিটিক্সের উপরে উঠতে না পারেন, তাহলে করতে পারবেন না। কিন্তু উনি করতে পারবেন। এটা তো কিন্তু একটা অদ্ভুত, ওদের পক্ষে একটা সুবিধের নয় যে আপনাকে যে অসুবিধাটা ভোগ করতে হয়েছে 5 বছর, এখান থেকে টানছে ওখান থেকে টানছে, তাকে সন্তুষ্ট রেখে দেয়, অন্যকে সন্তুষ্ট, সেটা তো ওনারও আরো বেশি হবে। তবে ওদের সুবিধা আছে যে পার্টি ভালো মন্দ সবটাই দায়িত্ব নিয়ে নেয়, সমস্তটা দায়িত্ব নিয়ে নেয় টোটাল। আগে যদি বিকাশবাবু ভুল করেন, টোটালটাই পার্টি দায়িত্ব নিয়ে নেবেন। আমার এখানে হলো যদি আমি কোনো ভুল করি, তাহলে সেটা আমাকেই ফেস করতে হবে। এইটা কিন্তু একদম সম্পূর্ণ বিপরীত ধর্মিত পার্টি, একটা পার্টি রুল, একটা পার্টি রুল। সেটা আপনি এত বছরের কংগ্রেসী, এত বছর ধরে আপনি কংগ্রেস করছেন, আপনার কি কখনো কখনো মনে হয় আপনার পার্টিটা যদি কংগ্রেস না হয়ে কমিউনিস্ট পার্টির মতন হতো, ওই রকম একটা টাইট একটা অনুশাসন থাকতো, তাহলে অনেক বেটার হতো? না, হতো না। তাতেও সেই মেয়র পদটা এমন একটা জিনিস যে কথায় কথায় পার্টির দ্বারা পরিচালিত হলে পারফেক্ট মেয়রের কাজ করা যাবে না। এর জন্য আমি বারে বারে বলি যে মেয়র শুড বি ইলেক্টেড বাই দি পিপল, নট পার্টি। মানে মেয়রের ইলেকশনটা হওয়া উচিত, যেমন কলকাতায় 1 কোটি মানুষ ডাইরেক্ট ইলেক্ট করবে মেয়রকে। তাতে মেয়রের প্রশাসনিক ক্ষমতায় অধিকার, মানুষের জবাবদিহি সব কিছু বাড়বে। কিন্তু সেটা তো হচ্ছে না, আনফরচুনেট। এখনই হচ্ছে না, কিন্তু একদিন হতেই হবে। কারণ এই তো হয়েছে, ঢাকাতে হয়েছে, মানে হোল বাংলাদেশে হয়েছে, এখানে হবে না। আপনি যে সিটি গভর্নেন্সের প্রসঙ্গ তুলেছেন, সেটা আরো বড় করে, সেটা নিয়ে বিতর্ক হোক, আমি চাই। এবং সেগুলো আপনি আশাবাদী যে একদিন এগুলো হবেই। সারা বিশ্ব যদি ওই দিকে যায়, তাহলে আমরা কতদিন পিছিয়ে। কিন্তু আমার যতদূর মনে পড়ছে, মেয়র নির্বাচিত হওয়ার ঠিক পরেই বিকাশবাবু আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আনলেন, যে অভিযোগটা সরাসরি আপনার বিরুদ্ধে এইভাবে হয়তো বলা যাবে না, কিন্তু আপনার একটা সিদ্ধান্তের বিরুদ্ধে, সিটিজেন্স পার্ক করা নিয়ে। 6 কোটি টাকা দিয়ে এই জিনিসটা করার কোনো অর্থহীন তিনি বলেছেন। এর থেকে গরিবদের জন্য কোনো রকম যদি কোনো প্রকল্প যদি করা যেত, তাহলে সেটা অনেক ভালো হতো। এটা হচ্ছে একটা বেসিক বক্তব্য, যেটার প্রেক্ষিতে আপনি আবার বলেছেন যে এটা এইসব বলছেন বলেই শুরুতেই ওনার নাম বিকাশ ভট্টাচার্যটা বস্তি বিকাশ হয়ে গেছে। পার্ক থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ইট ইজ মাস্ট ফর এ সিটি, খুব ভালো পরিবেশের জন্য, সাধারণ মানুষকে বাঁচার জন্য। আর একটা শহরে তো গরিব আছে, বড় লোক আছে। খুব ভালো কথা। আপনার কলকাতা শহরে, আপনার পুরসভা এলাকার মধ্যে কতগুলো পার্ক আছে? আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম 308টা পার্ক। আমি 100টা মতন পার্ক আবার নতুন করেছি। সেগুলো পার্ক না, সেগুলো ন্যাড়া মাঠ? না, ছোট বড় মাঝারি পার্ক। অনেক সময় এমনও পার্ক আছে যে এইটুকুনি জায়গা। আপনি 5টা পার্কের নাম বলতে পারবেন যেটা সর্বার্থে পার্ক হিসেবে রয়েছে, কিন্তু বাকি আপনার খেলাধুলো হয়। খেলাধুলো মানে কি? পার্কের কোনো কনসেপ্ট নেই, শুধু ফাঁকা জায়গা, রেলিং নেই, ঘাস নেই, খাটাল, গরু চড়ে, ভবঘুরে থাকে। আমি তোমাকে দেখাতে পারি যে নর্থ টু সাউথ অন্ততপক্ষে একাধিক পার্ক আছে যেগুলো আউটলাইট এখনো পার্ক। আপনি পার্ক সার্কাস এরিয়াটা দেখুন। পার্ক সার্কাসে ওই যে অত বড় বিশাল একটা পার্ক রয়েছে, ওটা পার্ক না, ওখানে অন্য কারণ আছে, ঐতিহাসিক কারণে। ওখানে একটা সার্কাস হয়, পুজো হয়, মহরম হয়, ঈদ হয়, সব মিলিয়ে। আমাদের এখানে তো একটা শহরে 26% ওপেন ল্যান্ড থাকার কথা, আমাদের এখানে আছে মাত্র 6%। তারও অন্তপক্ষে 50% জবরদখল করা আছে। তারই মধ্যে পার্কটা করতে হচ্ছে।
এবং সেই পার্ককে ব্যবহার করতে দিতে হচ্ছে অন্য অন্য পারপাসে। কাজেই খুব ডিফিকাল্ট কাজ এটা। তো তারই মধ্যে নতুন পার্ক করতে হবে, নতুন পার্ক করা উচিত বলে আমি মনে করি। ফাঁকা জায়গা সবকিছু। আরে এটা তো বিকাশভাবে বলা উচিত না, কারণ এটা তো বুদ্ধদেব বাবুরই ব্রেন চাইল্ড। বুদ্ধদেব বাবু ওই জায়গাটা আমাকে দিয়ে বললেন আপনি এটা পার্ক করুন এবং সুন্দর পার্ক করুন, অ্যান্ড আই হ্যাভ ডান ইট। 6 কোটি টাকা। হ্যাঁ, আমি তো যেসব কাজ এবং করেছি এমন আলো লাগিয়েছেন যে পাখিরা উড়ে যাচ্ছে। এটা তো এমন ঘটনা। এমন আলো লাগিয়েছে তেমনি পাখিরা উড়ে যাচ্ছে, আর লক্ষ লক্ষ লোক সন্ধ্যেবেলা গিয়ে দেখবে, তারা সময় কাটাচ্ছে ওখানে। ইট ইজ ওয়ান অফ দি ফাইনেস্ট পার্ক ইন বেঙ্গল অ্যান্ড ইন ইস্ট ইন্ডিয়া। বিকাশ ভট্টাচার্যের হ্যাঁ। কথাটা আপনি বলছিলেন যে দেখো সৌম্য, পৃথিবীর কোনো কমিউনিস্টরাই অন্যদের ভালো দেখতে পারে না, এমনকি তারা নিজেদের দলেরও মধ্যে কেউ ভালো করলে তাকে দেখতে পারে না। এই যে আমরা ভালো কাজগুলো করেছি কর্পোরেশনে 5 বছরে, এটা ওদের মানসিকতাতেই নেই যে ভালো কাজের স্বীকার করা। এই পার্ক অথবা জলের ব্যবস্থা অথবা সোয়ারেজের ব্যবস্থা, সুন্দর রাস্তা করে দেওয়া, ফ্লাইওভার করা, এর কোনোটাই ওরা স্বীকার করবে না, কারণ এরা কমিউনিস্ট। এরা শুধু নিজেরা গরিবদের পক্ষে কতগুলো মানে মুখরোচকর কথা বলে তারা ভোটের ব্যবস্থা করবে, কিন্তু আসল গরিবদের কিছু করবে না। উদাহরণ দিয়ে দেখো, কলকাতায় বলছেন বস্তি গরিব লোকের জন্য করতে হবে, তাহলে পশ্চিমবাংলার যে গরিব আছে কোটি কোটি, তাদের জন্য কেন করছে না? এবং যা করছে না বলি আজকে মাওবাদীরা, নকশালরা তাদের জন্ম হচ্ছে। সুতরাং না, এটাও যদি আপনি খুব জোর দিয়ে বলেন যে কিছু করছে না, দেখুন কিছু যদি না করতো তাহলে একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক জোট এত বছর কি করে থাকতে পারে? হ্যাঁ, রাজনৈতিক ভোটের অঙ্কে থাকতে পারে, জনপ্রিয়তায় থাকতে পারে না। এবং আমি এখনও দায়িত্ব নিয়ে বলতে পারি তারা জনপ্রিয়তা নেই। ভোটের জালিয়াতি, জোচ্চুরি এত বিজ্ঞান ভিত্তিক করতে পারে। এবং সম্প্রতি আমারও মানে একজন তোমার ইলেকশনে করতে আসা যে অবজারভার আমানুল্লাহ খান, তার রিপোর্টের মধ্যে 3টে রিপোর্ট সাবমিট করেছে এবং ডিটেলস দিয়ে দিয়েছেন যে সিপিএমরা কী করে ভোটের সময়। কাজে ওই ভোটের ভিত্তিতে কমিউনিস্টদের ক্ষমতায় রেখে সরানো প্রায় অসম্ভব হয়ে থাকতে পারে। তার মানে নয় যে একটা নির্বাচনেও, এক্সেপ্ট 77 সালের নির্বাচন, যেটা একটা নেতিবাচক ব্যাপার ছিল, এমার্জেন্সি ইত্যাদির কারণে কংগ্রেস বিরুদ্ধে হয়ে গিয়েছিল মানুষ, কিন্তু 77 সালের নির্বাচনের পরে যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচনগুলো কিন্তু কংগ্রেস অথবা তৃণমূল কংগ্রেস হেরেছে জালিয়াতির কাছে, জোচ্চুরির কাছে এবং এই নির্বাচন কৌশলের কাছে। একটু তো রাজনৈতিক ভাষণ হয়ে যাচ্ছে, তার কারণ আপনারা না, এটা ঘটনা, এটা রাজনৈতিক শুধু ভাষণ নয়। এটা যদি তুমি একটা সার্ভে করো, পিপুল সার্ভে, যে আমাদের দেশে কিরম নির্বাচন হয়, প্রায় 15 to 20% লোক ভোট দিতে যায় না, ডিসগাস্টেড হয়ে গেছে যে দিয়ে লাভ নেই। তুমি যদি গ্রামের অঞ্চলে ভোট দেখো তাহলে তুমি নিশ্চিত বলবে না কিন্তু আমার এটা রাজনৈতিক বক্তব্য। এটা তো ওদেরও কৃতিত্ব আপনাকে বলতে হবে যে ওরা এইভাবে করছে এবং আপনারা সেটা করতে পারছেন না। এখন যদি তুমি ডাকাতিটা কৃতিত্ব বলে বলো তাহলে কৃতিত্ব। তোমার বাড়ি খুব ভালো করে রেলিং দেওয়া আছে, তার সত্ত্বেও ডাকাতি হয়ে গেল, এবং তারপর কি তুমি বলবে যে ডাকাতরা কি দারুণ ক্ষমতাশালী? সে তো বটেই, আপনারা সবকিছু জানছেন, বুঝছেন, জেনে এটা আমাদের ব্যর্থতা বলতে পারো, তাকে মোকাবিলা করতে পারছে না, করতে পারছেন না, সেটা আমাদের ব্যর্থতা হতে পারে। কিন্তু যেটা ওরা করছে সেটার নাম গণতন্ত্র বা সেটার নাম জনপ্রিয়তা নয়। জনগণের দেখুন একটা অনেক রকম বলার ব্যাপার আছে। জনগণ আপনি ধরুন আপনি মেয়র হিসেবে যে কাজটা করলেন শেষের দিকে ইলেকশনের আগে, যে কলকাতার রাস্তা আপনার সারাই করলেন, কেন সারা বছর রাস্তা সারাই হয় না? আমি যখন মেয়র হই তখন আমি প্রথম ঢুকেই খবর নিয়েছি যে কোনটা বার্নিং ইস্যু, কোনটা সবচেয়ে বেশি আগে করতে হবে। সেটা আমার মনে হয়েছে ড্রিঙ্কিং ওয়াটার, জল। এবং সেটাকে টাকা জোগাড় করা, কারণ আমার গভর্নমেন্ট নেই, টাকা জোগাড় করা, পরিকল্পনা করা, রূপায়ণ করা, এবং সেটা এত ব্যাপক প্রবলেম এবং ব্যাপক কাজ, প্রায় 400 কোটি টাকার কাজ। তখনই আমি নেক্সট প্রায়োরিটি দিই রাস্তার, ফলে সেটা একটু লেট হয়। এবং রাস্তার অন্য কাজ চলেছে, রাস্তারও কাজ চলেছে, কিন্তু ব্যাপক সারাইয়ের কাজ, ম্যাস্টিক করা ইত্যাদি, সেই কাজটা করতে গেলে জল এবং রাস্তা একই সঙ্গে অত বড় কাজ করা যাবে না। সে অর্থও নেই আর সে ইনফ্রাস্ট্রাকচার। আমাকে সিপিএমের এক ডাকাবুকো নেতা কর্পোরেশন ইলেকশনের আগে আমাকে বলেছেন যে সুব্রত আমাদের বড় মুশকিলে ফেলে দিয়ে যাচ্ছে,
তো আমি জিজ্ঞেস করলাম যে কেন, মুশকিলটা কি? বললো ও যে হারে রাস্তা সারাতে শুরু করে দিয়েছে, যে টাকা খরচা করছে আর যে প্রজেক্টগুলো নিয়েছে, ও যদি ফেরত আসে তাহলে তো সেটা কন্টিনিউ করে যাবে, আর যদি ফেরত না আসে তাহলে এই সমস্ত বোঝাটা আমাদের ঘাড়ের উপরে পড়বে। হ্যাঁ, এটা তো ভালো কাজ বোঝা হিসেবে কেন নিচ্ছে, সেটাকে নেওয়া উচিত। আর্থিক বোঝা, আর্থিক বোঝা রোজগারটা কোথা থেকে করবে কর্পোরেশন? রোজগার তো আপনি তো এই সাহসটাও দেখাতে পারলেন না কর্পোরেশনের জলের ট্যাক্স বসানো। রোজগার তো করা যায়, না হলে আমি 400 কোটি টাকার কাজ স্বাধীনতা পরবর্তীকালে কেউ করলো না, আমরা করলাম কি করে? তার মানে এটি পসিবল রোজগার করা। তেমনি রাস্তার উপরে আমার প্রায় 250 কোটি টাকার কাজ হওয়ার কথা, এটাও সম্ভব। তার কারণ তার মধ্যে আমি আবার প্রায় 200 কোটি টাকা অলরেডি সংগ্রহ করে গচ্ছিত করে দিয়ে এসেছি, কাজে ওদের বোঝা নয়। কিন্তু আপনি তো এই সাহসটা অর্জন করতে পারলেন না। জলের উপরে ট্যাক্স কলকাতা শহরের সাধারণ মানুষ কেন দেবে না? না, জলের উপরে ট্যাক্স নেওয়া উচিত কি উচিত নয় বললে সৌম্য একরকম কথা, কিন্তু যদি আমি না নিয়েও চালাতে পারি, প্রোডাকশন করতে পারি, তাহলে আমি কেন নেব? তুমি যদি আমাকে এখন একটা থিওরিটিক্যাল আলোচনার মধ্যে যাও যে জলের কর নেওয়া উচিত, আপনি তো বলেছেন নেওয়া উচিত, আমি বলছি সেটা একরকম বিতর্ক হতে পারে। আবার যদি তুমি বলো যে আমি যদি না নিয়েও জল পৌঁছে দিতে পারি, তাহলে তুমি আমাকে কোনটা করতে বলবে? তুমি একটা নাগরিক, আমি যদি জলের ট্যাক্স না নিয়েও জল পৌঁছে দিতে পারি, তাহলে তুমি আমার আপত্তি করবে কেন? কিন্তু যদি ট্যাক্স না নিয়ে জল পৌঁছে দিতে না পারি, তাহলে ট্যাক্স নেওয়া উচিত। আপনি কোনটা বিশ্বাস করেন? আমি মনে করি যে গরিব লোকেদের কাছে, কলোনির লোকের কাছে, বস্তিবাসীদের কাছে, নিম্ন মধ্যবিত্তদের কাছে ট্যাক্স নেওয়ার দরকার নেই। সেখানে একটা ইকোনমিক ক্রাইটেরিয়া থাকা দরকার। হ্যাঁ। এই ইকোনমিক ক্রাইটেরিয়া শুধু জলের ক্ষেত্রে কেন? আপনি দেখুন সুব্রতদা, কলকাতা শহরে এতগুলো সরকারি হাসপাতাল রয়েছে, সেখানে আপনি সুব্রত মুখার্জি, আপনার যদি মাসিক রোজগার 25,000 টাকা হয়, তাহলে আরেকজন সুব্রত মুখার্জি যার মাসিক রোজগার 3,000 টাকা, দুই সুব্রত মুখার্জি কিন্তু একই সঙ্গে একই ফ্রি ট্রিটমেন্ট পাওয়ার যোগ্য কেন হবে? এই বেসিক প্রশ্নগুলো কেন ওঠে না? কেন একটা ইকোনমিক ক্রাইটেরিয়া? এইটাই বলে প্রোগ্রেসিভ ট্যাক্সেশন, এটাই হওয়া উচিত। কিন্তু কলকাতা কর্পোরেশনের ট্যাক্স স্ট্রাকচারটা পুরোপুরি স্টেট গভর্নমেন্ট করে দেয়, কর্পোরেশন শুধু ইমপ্লিমেন্ট করে। আমি কলকাতা কর্পোরেশনের কথা বলছি না, আমি বলছি যে এই সামগ্রিকভাবে এই আইডিয়াটা রাজনৈতিক দলগুলো আসছে না কেন? ইনকাম ট্যাক্স ইত্যাদি জায়গা তো এই প্রোগ্রেসিভ আইডিয়াতে হয়েছে। যে সুব্রত মুখোপাধ্যায় 50 বছরের, তার 40 বছর প্রায় হতে চলছে আপনার বিধায়ক জীবন, হ্যাঁ, তো এই জিনিসগুলো তো সুব্রত মুখোপাধ্যায় একটা প্রোগ্রেসিভ চিন্তাধারা। আমি যখন ক্ষমতায় ছিলাম, গভর্নমেন্টের হোম মিনিস্ট্রি অথবা তথ্যমন্ত্রী ছিলাম, আমি সব জায়গাতেই ফান্ডামেন্টাল চেঞ্জের পক্ষে কাজ করতাম, এবং আমি যখন মেয়র ছিলাম তখন আমি সেই কাজ করার চেষ্টা করি। এই যে ফান্ডামেন্টাল চেঞ্জের কথা আপনি বললেন, এটা কি তৃণমূল কংগ্রেসে বেশি সহজ হতো নাকি কংগ্রেসে বেশি সহজ ছিল বা ফান্ডামেন্টাল চেঞ্জেসের ব্যাপারগুলো? কংগ্রেসে অনেক সহজ হবে। তো তৃণমূল কংগ্রেস অরাজনৈতিক সংকীর্ণ চিন্তাধারা অনেক বেশি, অরাজনৈতিক এবং সংকীর্ণ, যেটা কংগ্রেসের মধ্যে নেই। কংগ্রেসের নেই এই কারণে যে তার দীর্ঘদিনের একটা কমিটমেন্ট আছে, এবং হিস্টোরিক্যাল কমিটমেন্ট, যেটা তৃণমূল কংগ্রেসের নেই। আপনি মমতার কথা বলছেন। আমি দেখো সৌম্য, রাজনীতি অথবা খেলাধুলো এই সব কিছুর মধ্যেই একটা বিজ্ঞান, একটা বাস্তব, একটা গ্রামার থাকে, এবং মমতার রাজনীতি হলো যার মধ্যে কোনো গ্রামার নেই, কোনো বিজ্ঞান ভিত্তিক বা বাস্তবধর্মী চিন্তা নেই। না, গ্রামারটা আপনি ব্যাখ্যা করুন। গ্রামার নেই মানে? গ্রামার যেমন ধরো তুমি যখন ক্রিকেট খেলে, একটা ক্রিকেটার যে যে গ্রামার মেনে ক্রিকেট খেলে, দ্রাবিড় মানে রাজনীতির ব্যাকরণ মেনে আপনি কথা বলতে চাইছেন? এর কোনো ব্যাকরণ নেই। কি দরকার এত? যদি ব্যাকরণ না মেনে কেউ হয়তো অনর্গল কোনো একটা ভাষায় কথা বলতে পারে, কিন্তু সেই ভাষার ডেপথ থাকবে না, গভীরতা থাকবে না, তার ব্যাপ্তি থাকবে না, তার বিকাশ থাকবে না। আজকে যদি মমতা ব্যানার্জি যে নেতিবাচক জনসমর্থন পেয়েছিল, সেটা যদি এই বিজ্ঞান ভিত্তিক, বাস্তব এবং ব্যাকরণ ভিত্তিক হতো, তাহলে তোমার আজকে 9টা 10টা এমপি থেকে একটাই হতো না, একটা হিউমজিক্যাল পার্টি বলে প্রতিষ্ঠিত হতো না, এবং ন্যূনতম একটা জনসমর্থন থেকে যেত। আজকে যে জিনিসটা নেই। আপনি বলতে চাইছেন এর মধ্যে কোনো, এই একমাত্র রাজনৈতিক দল যার মধ্যে কোনো রাজনীতি নেই। দ্যাট ইজ দ্য পিকুলিয়ার। মমতা ব্যানার্জি সবসময় ভাবে যে ওর পেছনে বোধহয় কেউ ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে,
এই আতঙ্কগ্রস্ত হয়ে নেতৃত্ব দেয় এইরকম আর কি। এটা কেন বলছেন আপনি? এটা কেন মনে হয় এই এটা? যে এই যেমন তুমি বলছো যে রান পায়, সহভাগ কোনো গ্রামার নেই, কিন্তু অনেক সময় রান তো পেয়ে যায়। এবং গ্রামার দরকার কি? চালাচ্ছে, ব্যাটে বলে হচ্ছে, সেঞ্চুরি বা সেঞ্চুরি হয়ে যাচ্ছে, ডজন ডজন শূন্য করছে, তাড়াতাড়ি ফুরিয়ে যাবে বলছে। তাড়াতাড়ি ফুরিয়ে যায়, শূন্য হয়। এবং অনেক খেলোয়াড় দেখেছো ফুটবলার যাদের গ্রামার নেই বলে তারা ওঠে আবার ভুস করে চলে যায়, এটাই হয়। এটা এটা নেতিবাচক নেগেটিভ ব্যাপারটা খুব বেশি। কিন্তু এত বছর ধরে তো মমতা সার্ভাইভ করে গেল, না সার্ভাইভ তো করছে পলিটিক্সে, এখনো তো পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী শক্তি। এটা কোনো রাজনীতিই নয়। আমি প্রধান বিরোধী শক্তি, পলিটিক্স হতে পারে না পার্লামেন্ট ডেমোক্রেসিতে। পার্লামেন্টের মধ্যে আমি অনন্তকাল প্রধান বিরোধী শক্তি, এটা কোনো পলিটিক্স নয়। যেমন তোমার তো বলো, আর যদি সিপিএম 200টা মেম্বার আছে, সে যদি 139টা পায়, তাতে কি খুশি হবে? 3টের জন্য যদি কম পেয়ে বিরোধী দলে যায়, আর তাহলে কি বলবে মানে ক্ষমতা পাওয়ার দখল করতে হবে, সেই পাওয়ারটা। আজকে সেখানে জিওমেট্রিক হারে, জ্যামিতিক হারে মমতা পিছোচ্ছে, কেউ আটকাতে পারছে না। তুমি এমএলএ, এমপি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নীল, সব জায়গায় তুমি যদি দেখো ডাউন ডাউন ডাউন। এবং তুমি যদি নেক্সট ইলেকশনটা আমি জানি না 20-25টা বেশি হবে কিনা, তাহলে তোমার প্রায় ঝাপ বন্ধ হয়ে যাবে। না, কিন্তু তাও তো দেখুন, এই যে রিয়েলাইজেশনটা যেভাবে আপনি দেখছেন, আপনার দল, আপনি কংগ্রেস থেকে তৃণমূলে এলেন, তৃণমূল থেকে আবার যখন আপনি যখন নির্বাচনের আগে আপনি যখন থামলেন, তখন তো আপনি একটা মঞ্চ করলেন, তো যাদেরকে নিয়ে আপনি এতদিন ধরে ওঠাপাশা করলেন, তাদেরকেও সেই মঞ্চটাও তো আপনি ইন্ট্যাক্ট রাখতে পারলেন না। মঞ্চ তো টেম্পোরারি হয়, মঞ্চ তো পলিটিক্যাল। আপনার সঙ্গে এসেছিল তারাও তো সব কংগ্রেস এলো না, এটা নিয়ম। এটা তুমি যদি এখন থেকে আরম্ভ করে 50 বছর পর্যন্ত দেখো, এই ধরনের কঠিন সিদ্ধান্ত নিলে তখন সবাই তোমার সাথে সমান সহমত পোষণ করতে পারে না, সবার নিজের অঙ্ক থাকে। তখন কিছু একটা পার্সেন্টেজ, এই ধরো রানে আমার চেয়ে ইম্পর্টেন্ট পলিটিশিয়ান, তার কারণ চিফ মিনিস্টার ছিল, সে প্রথমে বলল 2/3 এমএলএ নিয়ে যাবে, আলটিমেটলি দেখালো তার 5টা এমএলএ আছে। এটা তুমি যদি দেখো, প্রণব মুখার্জির মতো নেতা যখন কংগ্রেস ছেড়ে গেলেন, তখন একজন মাত্র এমএলএ। তো মমতা যখন প্রথম শুরু করলো, এমএলএ পেয়েছিল একজন। তো এটাই হয়, একটা বড় সিদ্ধান্ত নিলে অনেক সময় ফাম্বল করে এবং অনেক সময় চলে যায়, আশঙ্কা করে। এটা সবসময়ই হয়, আমার সময়ও হয়েছে। কিন্তু একটা ডিটারমিন থাকতে হবে যে তুমি কি করতে চাও, তোমার লক্ষ্য কী, এবং সেই লক্ষ্যের ব্যাপারে আমি অবিচল। এবং আমি একটা জায়গায় মনে করি যে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি কোনো পলিটিক্স নয়। আর আমি সেম টাইমে মনে করি যে সব সিপিএম বিরোধী মানুষগুলোকে, দলগুলোকে একজোট হওয়া, এই লক্ষ্যের ব্যাপারে আমি কোনো আপোষ করতে চাই না। এবং তাতে যদি কিছু ছোটোখাটো স্যাক্রিফাইস করতে হয়, করতে হবে। না, সে তো বটেই, সেই স্যাক্রিফাইস তো আসে। কিন্তু এইভাবে চিন্তা করে, আপনি যেভাবে চিন্তা করে আপনি আজকে কংগ্রেসে যোগ দিয়েছেন, এবং আরও একটা ইম্পর্টেন্ট, সুব্রত মুখার্জি, একটা বড় নাম, সুব্রত মুখার্জি কংগ্রেসে আসছে, তাকে নিয়ে নতুনভাবে সমীকরণ তৈরি, ওই সমীকরণটুকু তৈরি হওয়া ছাড়া এইভাবে লক্ষ্যে পলিটিক্স আজকের দিনে হয় না। না, আমি বলছি যে কংগ্রেসে তো এমন আমি নয় যে আমি অন্য পার্টি করতাম কংগ্রেসে যাচ্ছি। আমি কংগ্রেসই করেছি 35 বছর 40 বছর, মাঝখানে 5 বছর না করে আবার কংগ্রেসে রিটার্ন করছি। এবং আমি আমার রুচি, আমার শিক্ষা, রাজনৈতিক আমার পথ কোনোটাই কংগ্রেসের বাইরে একদিনের জন্য যায়নি। না, কিন্তু সেদিক থেকে আপনি আবার একমাত্র বোধহয় কংগ্রেসি চরিত্রের ইউনিক ক্যারেক্টার, যিনি অধিকাংশ সময় 2 in 1, 3 in 1। আপনি কংগ্রেসের তৃণমূলে গেছেন, আপনি আইএনটিইউসি রেখে দিয়েছেন, আইএনটিইউসিটা কোনোদিন ছাড়েননি। না, কোনোদিন ছাড়েননি, ঠিকই। কারণ ওটা আমার একটা ছোটোবেলা থেকেই আমি গণসংগঠন, মাস অর্গানাইজেশনের সাথে বা মুভমেন্টের সাথে যুক্ত থেকে পলিটিক্স করতে চাই। আমি প্রথম শুরু করি স্টুডেন্ট মুভমেন্ট, এবং সেই সুবাদে যুক্ত থাকি। পরবর্তীকালে এখানে অর্গানাইজড মুভমেন্ট হয় একমাত্র ট্রেড ইউনিয়ন, আমি তার সাথে যুক্ত হই। এবং যেহেতু প্রায় 30-40 বছর ধরে আমি এই মুভমেন্টের সাথে যুক্ত, কোনো সময় এটাকে আমি বাদ দিয়ে করি না, মন্ত্রী হলেও করি না। কিন্তু এটা খুব ইউনিক নয়, আপনি কংগ্রেসের সদস্য নন, ছেড়ে দিয়েছেন, আপনি ছেড়ে দিয়ে জয়েন করলেন। আইএনটিইউসিতে সংবিধানে কোনো জায়গায় লেখা নেই যে কংগ্রেস হতে হবে, কিন্তু একটা আন্ডারস্ট্যান্ড যে কংগ্রেসের লোকের সিপিএম এর লোক তো কেউ নেই না, তাই না? তো সেখানে কেউ অপোজ করেনি, এবং এখন আপনি চলে এলেন, অপোজ করার তো কোনো প্রশ্নই নেই। আমি খুবই শক্ত কাজটা করেছি। এই শক্ত কাজ আমি খুব পছন্দ করি ট্রেড ইউনিয়ন। এই শক্ত কাজের থেকেও আরেকটা শক্ত কাজ হতে চলেছে। আপনি এই যে চলে গেলেন কংগ্রেসে, এখন তো আপনি চলে যেতে
যিনি মোটামুটিভাবে একটু বিনিদ্র রজনী যাপন করা শুরু করে দিয়েছেন, হ্যাঁ, তার সঙ্গে এখন মমতা দেবীর তো আবার সেই একটা ইকুয়েশন তৈরি হতে আমার চলেছে। মনে হয় না এটা খুব একটা বড় কিছু নয়, মূল প্ল্যাটফর্মে সে আছে, মূল প্ল্যাটফর্মে এটা বড় প্রবলেম। আচ্ছা, বড় প্রবলেম কোনটা তাহলে? বড় প্রবলেম হলো কনফিডেন্স ইনসাইড দ্য কংগ্রেসিস, যেটা লুজ করছে সেটাকে সাহস দিয়ে দাঁড় করানো, এটাই বড় প্রবলেম। কংগ্রেসদের মধ্যে একটা ডাইনামিক অ্যাটিটিউডের প্রবলেম আছে, আস্থার অভাব হচ্ছে। সেই আস্থা ভাবটা ফিরিয়ে দিলে নাম্বারে স্টিল মোর ইম্পর্টেন্ট। এই যে তোমরা বলো যে মমতা ব্যানার্জি বৃহত্তম বিরোধী দল, কি বেসিসে বলো? কোনো বেসিস নেই। না, কারণ বলছে মমতা ব্যানার্জির এমপি কত ইন টার্মস অফ অ্যাসেম্বলি, আমি বলছি ইন টার্মস অফ অ্যাসেম্বলি বললেও হয় না। কারণ জানো, এটা বলতে হয় চলছে বাজারে। আমি একটু হিসেব বলি, মমতা ব্যানার্জির একটা এমপি, এদের 6টা এমপি। এই 6টা এমপি মানে 6-42টা এমএলএ কনস্টিটিউন্সি, ঠিক 30টা আছে, ঠিক কটা তাহলে এমপি হলো, এমএলএ হলো? আমি ভালো করে বুঝো, পার্সেন্টেজ অফ ভোট, পার্সেন্টেজ ভোটে ওরা বেশি, তাহলে তার কারণ হোল সাউথ বেঙ্গলটা, নর্থ বেঙ্গলটা ভাগ হয়ে আছে। কিন্তু টার্মস অফ এমএলএ অ্যান্ড কাউন্সিলর এটা দেখলে খুব বেশি না। তুমি যদি ধরো জেলা পরিষদ ইজ দি মেইন অর্গানাইজেশন অ্যাজ ইট ইজ টুডে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্রষ্টা, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করেছেন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন বিঁধছেন। কিন্তু আমি মমতা ব্যানার্জির কে আক্রমণ করি না, মমতা ব্যানার্জির পলিটিক্সকে করি। আমি মমতা ব্যানার্জির ব্যক্তির বিরুদ্ধে নই, কিন্তু আমি মমতা ব্যানার্জির পলিটিক্সের ঘোরতর বিরুদ্ধে। সেই 5 বছর ঘর করার পরে এখন আপনার রিয়েলাইজেশন যে তুমি তার কোনো পলিটিক্সই নেই। তুমি বিয়ে করার আগে বুঝতে পারবে না বর মারবে কিনা। এখন তো নিশ্চয়ই আপনার সব থেকে বড় চিন্তা যে কংগ্রেসে কত দ্রুত কিভাবে নিজেকে এস্টাবলিশ করা, কোন সমীকরণের সঙ্গে গিয়ে ক্ষমতার কাছাকাছি থাকা এবং নিজের উত্তরণটাকে কি করে আরো ত্বরান্বিত করা যায়। সে তো চিন্তা আছেই, হয় কিন্তু রাজনীতি করছি, রাজনীতি ভবিষ্যতেও করব, কিন্তু মূল চিন্তাটা এখন অন্য জায়গায়। এই রাজ্যের অবস্থাটা মানে সার্বিক এক কথায় রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, বেকারত্ব, আইন শৃঙ্খলার অবনতি এমন একটা চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছেছে, যেখানে আমার নিজের রাজনৈতিক ব্যাখ্যায় যে উই আর হেডিং টুয়ার্ডস অ্যানার্কিজম, একটা নৈরাজ্যের দিকে আমরা হেঁটে যাচ্ছি। দেখো, পরিণতি হিসেবেই এই যে জনযুদ্ধ ইত্যাদি, এগুলো তো এরই ফসল, এই নৈরাজ্যর একটা দিক। আজকে এটা এইরকম ভাবে এগোচ্ছে কেন? এত বছর বেকার, হতাশা, এলাকাভিত্তিক উন্নয়ন নেই, আর তার সঙ্গে গণতান্ত্রিক চেতনার অভাব, আর তার সঙ্গে সবচেয়ে বড় হলো হতাশা। আর লোকে, যুবকরা, তাদের সামনে শুধু অন্ধকার, এবং এইটাই অ্যানার্কিজমের দিকে নিয়ে যায়। আজকে একটা যখন গ্রামের ছেলে বোঝে যে রাজনীতি ছাড়া তার চাকরি হবে না। আগে আমাদের আমলে কী হতো, আমরা যখন মন্ত্রী ছিলাম, আমরা হয়তো 10টা চাকরি দিতাম, তার মধ্যে হয়তো 8টা কংগ্রেসের ছেলেকে দিতাম, কিন্তু 2টো সিপিএমের সমর্থকও চাকরি দিতাম। আপনি বলতে চান এখন সিপিএম বা এখন একবারে তুমি ইভেন এই যে হাজার হাজার টিচার নিয়োগ হয়, একটা টিচারও তোমাদের পাবলিককে দেখানো হয় যে কলেজ সার্ভিস, স্কুল সার্ভিস, কিন্তু আসলে এটা সম্পূর্ণ ওই আলিমুদ্দিন স্টেটের সার্ভিস, একেবারে ছেঁকে পার্টির ক্যাডারদের নিয়ে যায়, যার জন্য মানও কমছে, আবার হতাশাও যুবকদের মধ্যে বাড়ছে। না, কিন্তু এটাও কি তার মানে আপনার মনে হয় একটা কারণ যে আপনারা ক্ষমতায় নেই, আজ প্রায় 30 বছর হতে চলেছে, হয়তো আরও আগামী 15 বছর ক্ষমতায় থাকবেন না, তাহলে কেন আমি কংগ্রেস করব? এই হতাশা থেকেও মানুষ ভয়ে হোক, ভক্তিতে হোক, বাঁচার জন্য তাহলে বামফ্রন্ট করছে। না, একটা অংশ তো বাঁচার জন্য করছে, আবার একটা অংশ অনেক সময় কিছু সুবিধা পাবে যখন দেখছে একটা ছেলে যে সিপিএমকে সমর্থন করলে, সিপিএম করলে কলেজ সার্ভিস দিয়ে যে চাকরি হয়ে যাবে, প্রফেসর, লেকচারার, পুলিশ সব কিছু হতে পারে, তো অটোমেটিক্যালি তারা
চলে যাচ্ছে। আপনার তো একটা রাজনৈতিক প্রতিষ্ঠা আছে এই রাজ্যে, আপনার সমস্ত বড় বড় রাজনৈতিক দল বামফ্রন্টে তাদের সঙ্গে আপনাদের ওঠা বসা আছে, এই বিষয়টা নিয়ে আলোচনা কখনো করেছেন যে কেন সমস্ত কিছু, যদি আপনার অভিযোগ সত্যি হয়? সত্যি কথা বলতে কি, সেই ধরনের আলোচনা করে বা করার মতন পরিস্থিতি তৈরি হয়নি খুব একটা, কিন্তু আমি তোমার সাথে একমত যে এটা করা উচিত। এমনকি আমাদের পার্টির বাইরেও বহু মানুষকে সংগ্রহ করে এই ধরনের আলোচনায় নিয়ে আসা দরকার। আজকে দেখো তুমি কি ভয়ঙ্কর জায়গা আছে, কামতাপুরি নতুন করে বাড়ছে, এগুলো সব বিচ্ছিন্নতাবাদ এবং সবই হতাশা থেকে। আবার তুমি দেখো জেএনএলএফ নতুন করে হুমকি দিচ্ছে, আবার সেটা তো রাজনৈতিক হুমকি না হয় ধরে নিতে পারি। মানে এই যে আঞ্চলিক ভিত্তিতে বিচ্ছিন্নতাবাদের কথা, কুচবিহারে নতুন করে তৈরি হচ্ছে, 6টা জেলায় অলরেডি মাওবাদীরা, জনযুদ্ধরা বিভিন্ন নাম করে তারা মাথা চালা দিয়েছে। তো সব মিলিয়ে পরিস্থিতিটা, রাজ্য সরকারের কাছে এমন অর্থ নেই যে কোনো অনুন্নত জায়গার উন্নয়নমূলক কাজ করে। প্রায় 1 লক্ষ কোটি টাকা ওদের ধার দেনা কী করে করবে? তো স্বভাবতই সব মিলিয়ে সোশ্যালি, পলিটিক্যালি, ইকোনমিক্যালি এমন একটা ব্যাংক্রাফ্ট অবস্থায় পৌঁছে গেছে যে সেটা অনেক বেশি চিন্তার এবং ভয়াবহ। মানে এটা রাজনীতিক সুব্রত মুখোপাধ্যায় বলছে না, এটা একজন আমি দেশের মানুষ এবং রাজনীতি করতে যাওয়ার সুবাদে যে চোখে যেটা দেখতে পেয়েছি, তোমরা অনেকেই যারা রাজনীতি করে না, এত ডিপে এই প্রবলেমগুলো হয়তো দেখার সুযোগ হয় না। যেমন এখন অনেক লোকই জানে না যে কুচবিহারের সমস্যাটা কত গভীরে, বা কামতাপুরীর সমস্যাটা, কিন্তু এটা ক্রমশই বাড়ছে হতাশা থেকে, বেকারত্ব থেকে। এবং আজকে দেখো ট্র্যাডিশনাল সমস্ত কারখানা বন্ধ, নতুন করে তার বিকল্প সকাল করার কোনো ব্যবস্থা নেই। প্রায় 1 কোটি বেকার হয়ে গেছে, শিক্ষিত বেকার, একটা ভয়াবহ জায়গায় পৌঁছে গেছে। এবং আমার মাঝে মাঝে এইসব অন্য রাজনৈতিক কারণে ঘুমের ডিস্টার্ব হতো, কিন্তু এইসব ভাবলে আমার ঘুমের ডিস্টার্ব সবচেয়ে বেশি করে হয়, ভয়ঙ্কর ডিস্টার্ব। কিন্তু এর পরিণতি কী? এই যে 30 বছর ধরে একদলীয় শাসন এবং তার পরিণতি হিসাবে এই এত সমস্যা তৈরি হওয়া, সমস্ত রাজ্যগুলো একটু একটু করে এগোচ্ছে, হয়তো দ্রুত না হলেও পশ্চিমবঙ্গ ক্রমশ পিছিয়ে যাচ্ছে সব দিক থেকে। এটা তো এমন তো হওয়ার কথা নয় না, এর সম্ভাবনা এই রাজ্যে অনেক বেশি। এর জন্য তো আপনারাও তো দায়ী। আপনার এত বছর ধরে রাজনীতি করছেন, এত বছর ধরে একটা এফেক্টিভ অপোজিশনের ভূমিকা আপনারা পালন করে আসছেন, যেটা পালন করা উচিত, কিন্তু তা সত্ত্বেও একেবারে বিরোধী দলে, তুমি রাইট, বিরোধী দলের ভূমিকা যে গঠনমূলক এবং সংগঠিত স্ট্রং হওয়া দরকার, সেটা তো আমরা ব্যর্থ। এই ব্যর্থতা আমি স্বীকার করি, এটা অবশ্য আমার ইন্ডিভিজুয়াল নয়, বা কালেকটিভ অ্যাজ অপোজিশন আমরা ব্যর্থ, আমরা পারিনি, এবং এখনও সেই চেষ্টাই করছি এবং করতে হবে। আজকে এই রাজ্যে কংগ্রেস বা ফর দ্যাট ম্যাটার সিপিএম বিরোধী শক্তি বা বামফ্রন্টের বিরোধী শক্তি, সেটা কংগ্রেসই হোক বা তৃণমূল কংগ্রেস হোক বা অন্যান্য যাই হোক না কেন, রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা কিন্তু একেবারে তলানিতে ঠেকে গেছে, যে কোনো কারণেই হোক না কেন। আপনি হয়তো এটা স্বীকার করবেন না, এই যে মানুষ আপনাদের বিশ্বাস করতে পারছে না, মনে করছে যে সুব্রত মুখার্জি দল ভেঙে মমতার কাছে এলো, ঠিক আবার এই বিশ্বাসযোগ্যতা আমাদের কমে গেছে, এটা একটা ঘটনা। কিন্তু এই বিশ্বাসযোগ্যতা ফিরে আসতে পারে যদি এককভাবে না দাঁড়িয়ে আমরা কালেকটিভলি দাঁড়াই। সেটাই আমি বলছি, কল্পনা এবং ইউরোপিয়ান ওয়ার্ল্ডে কল্পনা নয়, তার কারণ আপনি যখন দখল করলেন, আপনি যখন মেয়র হলেন, ঠিক সেই দিন থেকে এই কলকাতার মানুষজন এই কথাটাই বলতে শুরু করে দিয়েছে যে বড়জোর 5 বছর, তারপরে আবার সিপিএম আসবে। তারা ঠিক তাই এলো, সেটা তো আমরা দায়ী তার জন্য। হ্যাঁ, আমি বলছি তার জন্য তো সিপিএমকে দায়ী করতে কোনো লাভ নেই। আমি দায়ী করছি না, আমি মনে করি আমি দায়িত্ব তো স্বীকার করে নিচ্ছি। আমরা ওই জন্যই বলছি যে ইউনাইটেড আমাদের দাঁড়ানোটাই একমাত্র ম্যাজিক, নো অল্টারনেটিভ ম্যাজিক। আজকেও কর্পোরেশন 5 বছরের জন্য জায়গায় 25 বছর হতে পারত যদি আমরা যারা সিপিএম বিরোধী মানুষগুলো ইউনাইটেড হতাম, তা আমরা হইনি, এবং এটা আমাদের দুর্বলতা। এখন আপনার কনসার্ন কি? এইটাই রাজ্যটাকে কিভাবে, মানে সুব্রত মুখোপাধ্যায়, রাজনীতিক সুব্রত মুখোপাধ্যায় প্রধান চিন্তা, প্রধান উদ্বেগ কি? আমার উদ্বেগ হলো দুটো। আমি মনে করি আমার লক্ষ্য যে কংগ্রেসটাকে, তার জায়গাটাকে শক্তিশালী করার চেষ্টা করা, এবং সিপিএম বিরোধী মানুষগুলোকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য সিপিএম বিরোধী পার্টিগুলোকে একটা
আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে কাছাকাছি নিয়ে আসা। আর এই যে একটা ব্যাপক হতাশা, নৈরাজ্য, এটাই সম্পূর্ণভাবে এই নৈরাজ্য, এই নৈরাজ্যের বিরুদ্ধে লং টার্ম আর একটা শর্ট টার্ম পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। ইট অলসো ডিফিকাল্ট বাট ইট ইজ নট ইম্পসিবল। সময় কী বলছো তুমি, এক সময় যখন নকশালের অভ্যুত্থান হলো 60-এর দশকে, তখন কি ক্রিম অফ দি সোসাইটি চলে গিয়েছিল। আমি ইউনিভার্সিটি পড়তাম, তখন সব ভালো ছেলে নকশাল করতো। তখন অনেকেই বলতো যে দেশটা বোধহয় নকশালই হয়ে যাবে, কোন রকমই চলবে। কিন্তু এটা ইজ ইম্পসিবল নয়। আমরা লড়াই করে 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 একটা জায়গায় আনতে পেরেছিলাম 71 সাল এবং পরবর্তীকালে 72 সালে। সেই দিক থেকে আমার আত্মবিশ্বাস খুব বেশি আছে। আমি মনে করি না ইট ইজ এ লস্ট কেস, বাট ইট ইজ অ্যাট দ্য সেম টাইম আমাদের অনেক ভুল ত্রুটি আমাদেরও হয়েছে এই 30 বছরে। কাজেই আমাদের একটা চ্যালেঞ্জিং জব। ইউনাইটেডলি সেই চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করলে লোকের কাছে বিশ্বাসযোগ্যতা, যেটা রাইটলি তুমি বললে যে বিশ্বাসযোগ্যতা কমে গেছে, সেটা ফিরে আসবে এবং ফিরে এলে আস্তে 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 সেটাকে টার্ন করা যাবে। রাজনৈতিক নেতা হিসেবে এই চিন্তাগুলো আপনার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে? হ্যাঁ, আগে যেমন অন্য বিচ্ছিন্ন বিচ্ছিন্ন রাজনীতির কথা ঘুমের ব্যাঘাত ঘটাতো, এখন কোনো কোনো সময় ভূতের ভয়ও ঘুমের ব্যাঘাত ঘটাতো। কিন্তু এখন মূলত এই রাজ্যের যে সর্বাঙ্গীন রাজনৈতিক, অর্থনৈতিক এবং যে হতাশা, গণতন্ত্রহীনতার চিহ্ন দেখতে পাচ্ছি, তাতে ঘুমের ব্যাঘাত ঘটায়। মানে এখন ভূতকে ওভারকাম করে নিয়েছে আপনার। এখানেই তো আমি এই প্রিন্সেপ ঘাটে যখন ইউনিভার্সিটি পড়ি ভূত দেখতে আসতাম। এইখানে এখন ভূত দেখতে রাইটার্সে যেতে হবে।